আমরা লিখিত প্রস্তাবে এবং আমাদের ৩১ দফার মধ্যে লিখিত প্রস্তাবের মধ্যে যা ছিল সেটা আমরা পুনরুল্লেখ করেছি। অর্থাৎ কোনো ব্যক্তি পরপর ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবে না। সেটা আমরা বলেছিলাম এটা যে নট মোর দ্যান 2 consecutive টার্মস। এখানে মেয়াদটা নিয়ে সবসময় বিভিন্ন রকমের ব্যাখ্যা এসছে এবং কারো কারো প্রস্তাবের মধ্যে 2 বার এসছে, কারো কারো এই বারের ক্ষেত্রে একটা ব্যাখ্যা হচ্ছে যদি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে একবারের জন্য সাপোজ 3 মাস মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হলেন, 3 মাস পরে মেজরিটি পার্টি আরেকজনকে প্রধানমন্ত্রী করলেন, তারপরে হয়তো আগের জন আবার প্রধানমন্ত্রী হলেন, তাহলে তার 2 বার পূরণ হয়ে যায়। এই 2 বার বা 3 বার 5 বারও 1 বছরের ভিতরে হতে পারে। সুতরাং বার নিয়ে এই ব্যাখ্যাটা সঙ্গত কারণে যথেষ্ট নয়। আর মেয়াদের ক্ষেত্রে আমরা যে মেয়াদের কথাটা মাথায় রেখে এই প্রস্তাবটা করেছিলাম সেটা হচ্ছে সাধারণত ধরে নেওয়া হয় সংসদের মেয়াদ 5 বছর নির্ধারিত এবং 5 বছর সেই সংসদ বহাল থাকবে কিনা সেটা সংসদের উপরে নির্ভর করে। সেটা 2 বছর পরেও ডিজলভ হতে পারে বা 4.5 বছর পরেও ডিজলভ হতে পারে, মেয়াদ ওখানে শেষ হবে। কিন্তু আমাদের এখানে সংবিধানে 5 বছর, সেই হিসাবটা মাথায় রেখে আমরা পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী মেয়াদের বেশি প্রধানমন্ত্রী যে কোনো ব্যক্তি হতে পারবে না সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এখানে অনেক ব্যাখ্যা আছে। পরপর একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, তার মানে এখানে বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা এসছে যে পরপর 3 বার হবেন না, সেটাও ঠিক। এবং পরপর 2 মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা জোট ম্যান্ডেট পায় তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন, সেরকম ব্যাখ্যা আছে। এটাও ভ্যালিড ব্যাখ্যা। তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ বছরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এইটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। যদি হাউস ডিসাইড করে একটা মেয়াদ, সাপোজ 10 বছরের জন্য ডিসাইড করলো একজন ব্যক্তি সর্বোচ্চ জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব ভোগ করতে পারবেন না বা ওই পদে থাকতে পারবেন না, তখন আমি বলেছি, এরকম একটা আলোচনা ওখানে এসছে, তখন আমি বলছি এটা আমার প্রস্তাব নয়, তবে যদি হাউস এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয় বলেছি যে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয়, তার সাথে আমরা একমত হতে পারবো না। তারপরে যদি আপার হাউসের প্রশ্নটা আসে, আপার হাউসে যদি প্রপোর্শনেট ইলেকশনের কথা এখানে বলা আছে যে অনুপাত ভিত্তিক, তখন আপার হাউসে একটা বিল, জেনারেল বিল 500 থেকে 50% মেজরিটি লাগবে। আবার যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে আপার হাউসে যে 2/3 মেজরিটির মধ্য দিয়ে আপার হাউসেও কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ভোট করতে হবে, তখন কেউ কোনোদিন 2/3 পাবে না প্রপোর্শনাল নির্বাচন। সেই জিনিসগুলো একসাথে আলোচনা আসতে হবে। এবং বলা আছে যে এখানে প্রেসিডেন্টের ইলেকশনের কথাটা আমরা আগে বলেছি, যে প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম, আজকে এই আলোচনাটা এখানে আসে না কিন্তু এটা রিলেটেড, যে উভয় হাউস যদি আপার হাউস প্রতিষ্ঠিত হয় এবং তার সদস্য সংখ্যা যদি 100 হয়, এটা আমাদের প্রস্তাব, আর যদি নারী আসন 100 হয় এবং পার্লামেন্টের লোয়ার হাউস যদি 300 হয়, এই 500 সদস্যের মধ্যে আমরা বলেছি গোপন ব্যালটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে এবং রাষ্ট্রপতির ক্ষমতা কী হবে না হবে আইনে নির্ধারণ করে দিলে রাষ্ট্রপতিকে আরও বেশি বিষয়ে যদি ক্ষমতা দেওয়া হয়, সেই ক্ষেত্রেও এই প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টা এবং প্রধানমন্ত্রীর স্থায়িত্বের বিষয়টা, সরকার পরিচালনার বিষয়টা রিলেটেড।
এই বিষয়গুলো অন্ততপক্ষে এনসিসি এবং আপার হাউসের বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদের সাথে একই প্যাকেজে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলে তখন সুবিধা হবে। তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী 2 দিন বিরতি থাকবে, এর ভিতরে দলের মধ্যে আলোচনা করে এই বিষয়গুলো যার যার দলীয় অবস্থান থেকে এসে সিদ্ধান্ত আকারে জানাবেন, তারপরে হাউসে আলোচনা করে এই প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় বিষয় যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের মূলনীতি। সংবিধানের মূলনীতি প্রশ্নে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি কীভাবে, এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8, 9, 10 এবং 12 এই ধারাগুলো আর্টিকেলগুলো উল্লেখ করা আছে। এইখানে সংস্কার কমিশনের প্রাথমিক প্রস্তাবে ছিল এই আর্টিকেলগুলো বিলুপ্ত করা হবে এবং তার বিকল্প হিসেবে ওনারা কিছু বিষয় উল্লেখ করেছিলেন। তার মধ্যে আমাদের লিখিত প্রস্তাব এবং পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে আলোচনার মধ্যে যেটা এসে সিদ্ধান্ত নয় যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই বিষয়গুলো, আজকে অবশ্য আরও একটা শব্দ দেখলাম গণতন্ত্র। তা এখন এই 4টা বিষয় সংবিধানের মূলনীতিতে যুক্ত করা যায় কিনা, এখন উল্লেখ করা যায় কিনা। এখন মূলনীতি ডিসাইড করবে কিভাবে? আমাদের এখানে হাউজে যারা আলোচনা করেছেন তারা কেউ পঞ্চদশ সংশোধনীতে যেভাবে আছে তার পক্ষে। আমরা স্পষ্টতই বলেছি যে আমরা এই পঞ্চদশ সংশোধনীটা হাইকোর্টে যেভাবে চ্যালেঞ্জ হয়েছে এটা বিলুপ্তি আমরা চেয়েছি। এই পঞ্চদশ সংশোধনীর পুরো অংশ, তার মধ্যে এই মূলনীতিগুলো আছে। যদি সেটা ডিলিট হয়, হাইকোর্ট থেকে এই রায়টা এসছে তাতে দেখছি যে কিছু কিছু বিষয় ওনারা ডিসাইড করেছেন, বাকি জিনিসগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন। তার মানে দাঁড়াচ্ছে এই মূলনীতিগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন, এবং যখন জুডিশিয়ারি লেজিসলেচারের উপরে এটা রাইট দিয়েছেন বা অলরেডি রাইট আছে কোনো সিচুয়েশনে, সুতরাং সেটা পার্লামেন্টে ডিসাইড হবে, এটাই স্বাভাবিক। সেই পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে মূলনীতি যেভাবেই ডিসাইড হয় সেটা গৃহীত হবে। এখন সেই মূলনীতির প্রেক্ষিতে যারাই এখানে দ্বিধাবিভক্ত, আগের আমরা চাই পঞ্চম সংশোধনীতে যেভাবে মূলনীতিটা উল্লেখ আছে, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থা, সেই জায়গায় আমরা বহাল থাকতে চাই এবং সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে, সেখানে ধর্মনিরপেক্ষতা নাই, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি। তার সাথে যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই তাহলে আমরা এগ্রিড হয়েছি যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং সাথে গণতন্ত্র, এই শব্দগুলো আমরা ওখানে অ্যাড করব রাষ্ট্রীয় পরিচালক মূলনীতির মধ্যে। এখানে যথেষ্ট বিতর্ক হয়েছে, এগুলো সংযুক্ত হবে না, উল্লেখিত হবে, আগের মূলনীতি বহাল থাকবে না, পঞ্চম সংশোধনীটা মূলনীতি বহাল থাকবে, এই বিষয়ে বিস্তর আলোচনার পরেও একমত হওয়া যায়নি। তবে আমাদের অবস্থানটা আমি আপনাদের সামনে জাতির কাছে আবার পরিষ্কার করি, এগুলো অনেকবার আমরা আলোচনা করেছি। আমরা সংবিধানের মূলনীতি প্রশ্নে পঞ্চম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছে, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। আমরা সেই প্রস্তাবনার বিষয় এখানে আসছে না, তারপরে এটা প্রস্তাবনারও কিন্তু অংশ বললাম, রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে এগুলো এসছে। তো সুতরাং আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত সেই সমস্ত প্রস্তাবের সাথে একমত, এবং পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থা অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর যেটা আছে সেটা আমরা মানি।